ঘুমের মাঝে কেউ টান দিয়ে বসিয়ে দেওয়ায় ভীষণ বিরক্ত হলো আয়না। কোনো মতে চোখ টেনে খুলতেই ঘুম উড়ে গেল তার। কারণ আদৃশ তাকে টেনে উঠিয়েছে আর এখনও তার হাত ধরে আছে। আদৃশ আয়নার নিভু নিভু চোখ দেখে গালে হালকা চাপড় দিয়ে বলল, আজান হয়ে গেছে, নামাজ পড়ে নাও। আমিও মসজিদ থেকে নামাজ পড়ে আসছি। আয়না এবার খেয়াল করে দেখল আদৃশের গায়ে একটা শুভ্র রঙের পাঞ্জাবি। চেহারায় পবিত্র একটা ভাব বিদ্যমান। তাকে দেখতে নিষ্পাপ পবিত্র লাগছে। আয়নার কেন যেন আদৃশের দিকে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগছে। সে চেয়েও নিজের চোখ ফেরাতে পারছে না। আয়নাকে এক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি হতে লাগলো আদৃশের। সে আয়নার হাত হালকা ঝাঁক দিল। হাত ঝাঁকি দেওয়ায় হুঁশ ফিরল আয়নার। ভীষণ লজ্জা পেল সে। এতক্ষণ আদৃশের দিকে বেহায়ার মতো তাকিয়েছিল সে। আদৃশ কী ভাবল তাকে নিয়ে চিন্তা না করে লজ্জায় মাথা নিচু করল আয়না। আদৃশ বুঝল আয়না লজ্জা পাচ্ছে, তাই সে আয়নাকে উদ্দেশ্য করে বলল, উঠে নামাজ পড়ে নাও, আমি আসি। আয়না মাথা নাড়ালো। আদৃশ আর এক সেকেন্ডও দাঁড়ালো না, রুম থেকে বেরিয়ে গেল। আয়না বিছানা থেকে উঠে চলে গেল অজু করতে। তার আগে থেকে সকাল সকাল ওঠার অভ্যেস আছে, তবে 2-3 দিন ধরে অনেক বেশি ক্লান্ত থাকার কারণে ঘুম ভাঙেনি তার। অজু করে নামাজ পড়ে বেলকনিতে চলে আসলো আয়না। একটা শীতল হাওয়া ছুঁয়ে গেল তার দেহ মন। ভোরের প্রকৃতি তার খুব প্রিয়, তেমনি রাতের আকাশও। তার রুম ছাদের। অজু করে নামাজ পড়ে বেলকনিতে চলে আসলো আয়না। একটা শীতল হাওয়া ছুঁয়ে গেল তার দেহ মন। ভোরের প্রকৃতি তার খুব প্রিয়, তেমনি রাতের আকাশও। তার রুম ছাদের সাথে থাকায় তার একটা সুবিধা ছিল, ভোরের প্রকৃতি আর রাতের আকাশ উপভোগ করতে পারত সে। বিশেষ করে রাতে আধার ভরা আকাশের দিকে কত কত সময় যে সে তাকিয়ে থেকেছে তার হিসাব নেই। তার সকল মন খারাপের সঙ্গী এই আকাশ। নিজের চিন্তা ভাবনার মাঝে আয়নার চোখ গেল নিচের দিকে। আদৃশ আসছে নামাজ শেষ করে। আদৃশকে আসতে দেখে রুমে চলে আসলো আয়না। আদৃশ রুমে প্রবেশ করে আয়নাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুমি বই খাতা বের করে বসো, আমি আসছি। আয়না আদৃশের কথা মতো বই খাতা নিয়ে বসলো। বইয়ের পাতা উল্টে পাল্টে দেখতে লাগলো। আদৃশ একটা টি-শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বেরিয়ে গেল। আয়না এক পলক আদৃশের যাওয়ার দিকে দেখে আবার বই দেখায় মন দিল। টেবিলের উপর ধোয়া ওঠা কফির মগ রাখতেই অবাক হলো আয়না। একবার কফির মগের দিকে আর একবার আদৃশের দিকে তাকাতে লাগলো সে। 2 মগ কফি নিয়ে এসেছে আদৃশ। সে টেবিলের আরেক পাশে চেয়ার টেনে বসলো। আয়নাকে এভাবে তাকাতে দেখে চোখ ছোট ছোট করে বলল, কি? আয়না হকচকিয়ে গেল। নজর সরিয়ে নিম্ন স্বরে বলল, আপনি বানিয়েছেন? আদৃশ গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, আর কে বানাবে? খালা নামাজ পড়ে ঘুমিয়েছেন, আবার আরও 1-1.5 ঘন্টা পর উঠবে। আর এই সামান্য কাজ আমি যখন পারি, তাহলে অন্য কাউকে দিয়ে কেন করাবো? আদৃশের চিন্তাধারায় মুগ্ধ হলো আয়না। মনে মনে ভাবল, লোকটা তো ভালো কেন? ইস, এত ভালো কিছুই কি লেখা ছিল আমার কপালে? স্বামীর হাতের কোনো কিছু খাওয়ার সৌভাগ্য কত জনেরই বা হয়। আদৃশ আয়নাকে অন্যমনস্ক দেখে বলল, কি হলো, আবার কি চিন্তা করছো? কফি খাও, ঠান্ডা হয়ে যাবে না হলে। আয়না কফির মগ তুলে নিয়ে একটা চুমুক দিল। বেশ মজা হয়েছে কফিটা। আদৃশও কফি খেতে খেতে আয়নার বইয়ে কিছু দাগাদাগি করতে লাগলো। প্রায় 1.5 ঘন্টা পড়ানোর পর উঠল আদৃশ। আয়নাকে অনেকগুলো পড়াও দিয়েছে সে। আয়নাও সন্তুষ্ট আদৃশের পড়ানোতে। আয়না আদৃশের কাছে পড়ে বুঝল আদৃশ খুব ভালো বোঝাতে পারে। খুব সুন্দর করে তাকে বুঝিয়েছে। আদৃশ আয়নাকে উদ্দেশ্য করে বলল, যা যা পড়া দিয়েছি রাতের মধ্যে কমপ্লিট করে রাখবে। কোচিং থেকে যা পড়া দেবে তাও পড়ে রাখবে। তুমি যেহেতু পিছিয়ে আছো, তাই ডাবল পড়তে হবে। জানি কষ্ট হবে, তবুও স্বপ্ন পূরণ করতে হলে এছাড়া কোনো উপায় নেই। আর যা যা বুঝতে সমস্যা হবে সেগুলো মার্ক করে রাখবে। আমি রাতে এসে বুঝিয়ে দেব, ঠিক আছে? আয়না মৃদু স্বরে বলল, হুম।
আদ্রিস বলল, গুড। এবার যাও, রেডি হয়ে আসো, নাস্তা করে এরপর কোচিংয়ে যাব আমরা। তোমাকে কোচিংয়ে পৌঁছে দিয়ে আমি মেডিকেলে চলে যাব। অলরেডি 5 দিন ছুটি করে ফেলেছি, আর করা ঠিক হবে না। আর শোনো, তোমাকে কোচিংয়ে নিয়ে আমি নিয়ে যাব, আর ছুটির সময় নিয়ে নিচে ড্রাইভার আঙ্কেল থাকবে। আম্মুকে বলে দেব সময় মতো গাড়ি পাঠিয়ে দিতে। সময় পেলে আমি নিয়ে আসব। তোমার ফোন কোথায়? এতক্ষণ আদ্রিসের কথা মনোযোগ সহকারে শুনছিল আয়না, কিন্তু ফোনের কথা জানতে চায় মন খারাপ হয়ে গেল তার। তার তো কোনো ফোন নেই। আদ্রিস আয়নার হঠাৎ মন খারাপ হতে দেখে কিছু একটা ধারণা করলো। বলল, ফোন নেই? আয়না মাথা নাড়ালো। আদ্রিস আয়নাকে সহজ করার জন্য বলল, আচ্ছা সমস্যা নেই। কোচিংয়ে কোনো সমস্যা হলে ওখানে স্টুডেন্টদের জন্য ফোন আছে, সেখান থেকে বাসার কাউকে কল দিও। কারো ফোন নাম্বার সাথে রেখো, কেমন? আয়না মৃদু মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। আয়না রেডি হয়ে নিচে নেমে দেখল আদ্রিস ডাইনিং টেবিলে বসে ফোনে কিছু একটা করছে। আহিলও সাথে আছে। সে কিছুক্ষণ পর পর ভাইকে গুঁতা দিয়ে কিছু একটা বলছে। আহিলের বাবা মনোযোগ সহকারে পত্রিকা দেখছেন। আয়না সবাইকে একবার দেখে নিয়ে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে এসে দেখল অনু আর মীরা মিলে সব রান্না শেষ করে ফেলেছে। এখন সব বাটিতে বের করছে। এটা দেখে খারাপ লাগলো আয়নার। মীরার মতো সেও তো এই বাড়ির বউ, তারাও তো দায়িত্ব আছে। সে কিছু কাজ এগিয়ে দিলে তো তার শাশুড়ি আম্মুকে আর কষ্ট করা লাগতো না। অনুর নজর দরজার দিকে যেতেই দেখল আয়না মুখটাকে ছোট করে নিচের দিকে তাকিয়ে আছে। অনু আয়নার সামনে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে আমার ছোট মেয়েটার? এভাবে মুখ গোমরা করে আছে কেন? আয়নার চোখ তুলে তাকাতেই অনু বেগম দেখলেন আয়নার চোখে পানি টলমলো করছে। সে অস্থির হয়ে আয়নার গালে হাত রেখে বললেন, কি হয়েছে আম্মা? কাঁদছো কেন? আদ্রিস নাকি তোমাকে এতক্ষণ পড়িয়েছে? ও কি বকা বকা দিয়েছে তোমাকে? দিলে বলো, এখনই ওর 13টা বাজাবো। আয়নার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে মাথা ঝাঁকিয়ে আটকানো গলায় বলল, না, উনি কিছু বলেনি। অনু বেগম আদুরে গলায় বললেন, তাহলে কি হয়েছে আম্মু? আম্মুকে বলবে না? আয়না বলল, তোমরা দুজন মিলে এত কাজ করছো, আর আমি তোমাদের হেল্প করতে পারলাম না। আমারও তো দায়িত্ব আছে, এ বাড়িতে বউ হয়ে এসেছি। কিন্তু আয়না বেগম অনুর গালে আস্তে একটা থাপ্পড় মেরে বললেন, শোনো এই মেয়ের কথা। কালকে কি বলেছিলাম মনে নেই? নিজের সম্পূর্ণ মনোযোগ পড়াশোনাতে দাও, ঘর সামলানো, এসব কাজের জন্য এখনো অনেক সময় পড়ে আছে। আর আমরা কই এত কাজ করছি? আমরা সব সময় মিলে কাজ করি, এত কাজ সহজ হয়ে যায়। প্রীতি, আহিলের মা, ও তো আমাদের সাথে ছিল। সে একটু দরকারে বাইরে গিয়েছে। আর মিনা আপা আজ একটু অসুস্থ, তাই তাকে রেস্ট নিতে বলেছি। না হলে সেও আমাদের কাজে হেল্প করে। আয়না বারংবার মুগ্ধ হয়ে অনুর কথায় এ মুগ্ধতা যেন শেষ হওয়ার নয়। প্রতিবার অনুর প্রতিটা কথায় তার জন্য সম্মান বেড়ে যায় আয়নার মনে। তার আফসোস হয়, ইস, সব মেয়েরা কেন এমন শ্বশুর বাড়ি পায় না? কেন সবার চিন্তা ভাবনা তার সামনে দাঁড়ানো মানুষটার মতো সুন্দর হয় না? মীরা এগিয়ে এসে আয়নার মাথায় একটা গাঁটটা মেরে বলে, এত চিন্তা ভাবনা করতে হবে না, পড়াশোনায় মন দেন, না হলে পরে আদ্রিস ভাইয়া ধরে কেলাবে আপনাকে। যা, গিয়ে পড়তে বস। আয়নার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে। মীরা তার সাথে খুব কমই কথা বলতো। তার উপর বিয়ের দিনের ঘটনার পর আয়না ভেবেছিল মীরা হয়তো তার উপর খুব রেগে আছে, কিন্তু আজ এভাবে কথা বলায় মহা খুশি হয় সে। নিজের আবেগ ধরে রাখতে না পেরে একবার মীরাকে, আরেকবার অনুকে জড়িয়ে ধরে দৌড়ে চলে যায় রান্নাঘর থেকে। আয়নার কাণ্ডে হেসে ফেলে অনু আর মীরা। ক্লাসরুমে বসে আছে আয়না। কিছুক্ষণ আগে আদ্রিস তাকে দিয়ে গিয়েছে। ভীষণ নার্ভাস ফিল হচ্ছে তার। এর আগে কখনো এমন কোচিংয়ে পড়া হয়নি আয়নার। আর এখানে ছেলে মেয়ে একসাথে দেখে আরও বেশি নার্ভাস হচ্ছে সে। অনেক ছেলে মেয়ে একসাথে বসে গল্প করছে, হাসাহাসি করছে। এদের দেখে অবাক হয় আয়না। সে তো মেয়েদের সাথেও এত হাসাহাসি করে, কথা বলতে পারে না। আর এরা
সবার সাথেই এত ফ্রি হয়ে কথা বলছে। তাদের মধ্যে অনেকে আবার তাকে ঘুরে ফিরে দেখছে, হয়তো নতুন বলে, কিন্তু তাদের এই দৃষ্টি অনেক অস্বস্তিতে ফেলছে আয়নাকে। ক্লাস শুরু হতে এখনো 20 মিনিটের মতো বাকি, তাই আয়না মাথা নিচু করে বসে রইল। সারির মাঝামাঝিতে একটা ব্রেঞ্চে একা বসেছে সে। এর মাঝে ব্রেঞ্চে ধূপ করে একটা শব্দ হওয়ায় বামে তাকালো আয়না। দেখলে একটা মেয়ে বসে হাঁপাচ্ছে, মনে হয় দৌড়ে এসেছে। হাতে থাকা টিস্যু দিয়ে কপালে ঘামটা মুছে আয়নার দিকে তাকালো মেয়েটা। মিষ্টি একটা হাসি দিয়ে ব্যাগ থেকে বোতল বের করে পানি খেতে লাগালো। মেয়েটাকে হাসতে দেখে ভালো লাগলো আয়নার। মিষ্টি একটা মেয়ে, দেখতে খুবই সাধারণ, তবে সুন্দর চিকন চাকুন মেয়েটা। চোখে গোল ফ্রেমের একটা চশমা, তাতে মানিয়েছে ভালো মেয়েটাকে। মেয়েটা বোতল ব্যাগে রেখে আয়নার দিকে ফিরে বসল। মিষ্টি একটা হাসি দিয়ে বলল, তোমাকে নতুন মনে হচ্ছে। আয়নাও হালকা হেসে মাথা নাড়ালো। মেয়েটা চশমা পিছনে ঠেলে বলল, এই মাঝামাঝি সময়ে অ্যাডমিশন নিলে যে? আয়না মৃদু স্বরে জবাব দিল, সমস্যা ছিল একটা, তাই সময় মতো ভর্তি হতে পারিনি। মেয়েটা দাঁত কেলিয়ে বলল, আরে প্যারা নাই, চিল। আমরা আগে অ্যাডমিশন নিলে কি হয়েছে? এখানের বেশিরভাগই তেমন কিছু পারে না, দু একটা আছে আলাদা খ্যাতের মূলা, ওগুলো আবার ভালো পারে। সমস্যা নাই, আমরা আরও একটা সঙ্গী পেয়ে গেলাম। মেয়েটার কথা বলার ধরনে কিছুটা জোরেই হেসে ফেলল আয়না। মেয়েটাও হাসতো সাথে। আয়না বুঝলো মেয়েটা বেশ মিশুক। মেয়েটা হাসি থামিয়ে কৌতূহল নিয়ে বলল, আরে তোমার নামই তো জানা হলো না, নাম কি তোমার সুন্দরী? আয়না মেয়েটার এভাবে বলায় আরেক দফা হাসল। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, আয়না রহমান। মেয়েটা উৎফুল্ল কণ্ঠে বলল, আমি মিথিলা জান্নাত, কাছের মানুষেরা মিথি বলে ডাকে, তুমিও তাই ডেকো। বায়দা অমুক তমুক, আমি কি তোমাকে তুই করে বলতে পারি? মিথির অমুক তমুক শুনে ভীষণ কষ্টে হাসি চাপালো আয়না। বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলতে পারো। মিথি নারাজ কণ্ঠে মাথা নেড়ে বলল, না না, আমি একা কেন, তুই বলবো, তোকেও তুই করে বলতে হবে। আয়না হেসে বলল, আচ্ছা বলবো। দুজনের কথোপকথনের মাঝে আয়নাদের ডান পাশের সারির তাদের বরাবর ব্রেঞ্চে কে একজন ধূপ করে বসল। কিছুটা জোরে আওয়াজ করে বলল, কি রে ফেতনি, আজকে দেখি আগে আইয়া পড়ছস। আমি কিন্তু রাগ করছি, তুই আমার না নিয়ে আইলি কেন, বেয়াদব মায়া। আয়না অবাক হয়ে ডান পাশে তাকালো। একটা ছেলে মিথিকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। ছেলেটা ফর্সা, দেখতেও ভালোই, কিন্তু চেহারায় দুষ্টু দুষ্টু ভাব স্পষ্ট। মিথি ছেলেটার কথায় ভেংচি কেটে বলল, হাদারাম কোথাকার, আমি আগে আসি নাই, তুই লেট করে আইসস। আর রাগ তো আমার করার কথা, আধা ঘন্টা তোর বাসার সামনে দাঁড়াইছিলাম, তাও তোর খবর নাই। তুই ছেলে মানুষ, কই তুই আমারে বাসা থেকে নিয়ে আইবি? তা না, উল্টা প্রতিদিন আমার তরি নিয়ে আসা লাগে, বেহাইয়া পোলা। আরে মাইয়াদের সাজতেও তো এত টাইম লাগে না, যতটা তোর রেডি হইতে লাগে। এত কি সাজস তুই, আল্লাহ ভালো জানে। মিথির কথায় ছেলেটা দাঁত কেলিয়ে বলল, আরে বুঝোস না, ভালো মতো রেডি না হইলে মাইয়ারা পড়বো না, আর তুইও ভাবি না। মিথি মুখ ছামটা মেরে বলল, লবা আইসে মেয়ে পটাইতে। ছেলেটা এবার আয়নার দিকে ইশারা করে বলল, ওই ফেতনি, এটা কে? মিথি ভাব নিয়ে বলল, দেখ দেখ, নতুন বান্ধবী পাইছি, তোর মতো শয়তান না, একদম ভদ্র। আয়না একবার মিথির দিকে তাকাচ্ছে, একবার ছেলেটার দিকে তাকাচ্ছে। যেই মেয়ে তার সাথে এতক্ষণ ভদ্র বাচ্চার মতো কথা বলছিল, সে এখন এভাবে কথা বলছে। মিথি হয়তো বুঝতে পারলো আয়নার মনে কি চলছে। মিথিও দাঁত কেলিয়ে বলল, আরে প্যারা খাইস না, এটা আমার লেদাকালের বন্ধু বেষ্টু, সাথে দুশ্মনও। ওর নাম দীপ। আর দীপ, এটা হলো আয়না, আমার নতুন বান্ধবী। তুই চাইলে তুইও ফ্রেন্ডশিপ করতে পারস, কিন্তু তোর মতো শয়তানের লগে ও ফ্রেন্ডশিপ করব কিনা কইতে পারতেছি না। দীপ কলার উঁচিয়ে ভাব নিয়ে বলল, করব, আমার মতো এত ভালো ছেলে এই ক্লাসে আর একটা আছে নাকি? অতঃপর আয়নার দিকে তাকিয়ে দাঁত বের করে হাই দিল দীপ।
আয়নাও সৌজন্যতার হাসি দিয়ে হ্যালো দিল দীপকে। তার অস্বস্তি হচ্ছে দীপের সাথে কথা বলতে। ছেলেদের সাথে কথা বলার এক্সপিরিয়েন্স তার নেই, কিন্তু এদের দুজনকে দেখে ভালোই মনে হলো আয়নার। আরও দুই একটা কথা বলার পর টিচার চলে আসায় চুপ হয়ে গেল তারা। ক্লাস শেষে আয়না মিথি আর দীপের সাথে টুকটাক কথা বলতে বলতেই নিচে নামলো, যদিও সে কথা বলছে কম। দীপ আর মিথির ঝগড়া দেখছে বেশি। আয়নার মনে হলো এরা কথায় কথায় ঝগড়া করে না, বরং ঝগড়া করে যে কোনো কথা বলে। নিচে এসে দেখলো গাড়ি নিয়ে ড্রাইভার আঙ্কেল অপেক্ষা করছে। আয়না ওদের বিদায় জানিয়ে গাড়িতে উঠে গেল। ওরা দুইজন নাকি রিকশায় যাবে। ওদের বাসা বেশি দূরে না কাছে। আয়না বাড়ি ফিরে দেখলো সারা বাড়িতে শুনশান নীরবতা। এত নীরব থাকার কারণ বুঝলো না সে। নিজের রুমে যাওয়ার পরে রান্নাঘরে একবার উকি দিল, কিন্তু কাউকেই দেখতে পেল না। অনুর রুমে উকি দিল, কিন্তু অনুকেও দেখতে পেল না। তাই এবার মীরার রুমে উকি দিল, দেখলো মীরা কোনো একটা বই পড়ছে। আয়না চিন্তা করলো যাবে কি যাবে না। পরে যাবে না ভেবে নিজের রুমে যাওয়ার জন্য ঘুরতে ডাক পড়ল আয়নার। মীরার আওয়াজ শুনে মাথা ঘোরালো সে। মীরা বলল, কী রে, ও কি ঝুঁকি দিয়ে কই যাচ্ছিস? এইদিকে আয়। আয়না ধীর পায়ে মাথা নিচু করে গেল মীরার কাছে। বেডের কাছে যেতেই মীরা আয়নার হাত ধরে বসিয়ে দিল। বলল, কেমন ছিল ক্লাসের প্রথম দিন? আয়না মাথা নেড়ে বলল, ভালো। আয়না উসখুস করতে লাগলো বাড়ির সবার কথা জিজ্ঞাসা করার জন্য। মীরা নিজেই বলল, কিরে কিছু বলবি? আয়না কৌতূহলী হয়ে বলল, আপু বাড়ির সবাই কোথায়? কাউকে দেখলাম না যে। মীরা বইটাকে বিছানার উপর উল্টে রেখে বলল, বড় মা, আহিল আর বাবা অফিসে গেছেন। কোনো সমস্যা হয়েছে বলে তাই। আর মায়ের কিছু কেনাকাটা করার ছিল, তাই মলে গেছে। আনিকা ভার্সিটিতে গেছে। আর খালা অসুস্থ, তাই রুমেই আছেন। আয়না মৃদু স্বরে বলল, ওহ। মীরা বলল, তুই তো ক্লান্ত মনে হয়, যা ফ্রেশ হয়ে আয়, ততক্ষণে ওরাও চলে আসবে হয়তো। তারপর সবাই একসাথে লাঞ্চ করব। আয়না সম্মতি দিয়ে বেরিয়ে আসলো মীরার রুমে থেকে। রুমে এসে ব্যাগ রেখে কাপবোর্ড খুলল সে। এক গাদা কাপড় দিয়ে ঠাসা কাপড়। এছাড়াও যাবতীয় প্রয়োজনীয় সব আছে। এই সব কিছু তার শাশুড়ি আম্মু তার জন্য কিনেছে। নিজের বাড়ি থেকে ঘুরে আসার পর আয়না এসব দেখে। প্রথমে বুঝতে না পারলেও পরে আনিকার কাছ থেকে জানতে পেরেছে অনু এসব কিনে গুছিয়ে রেখেছে তার জন্য। বাবার বাড়ি থেকে মেয়েরা অনেক কিছু নিয়ে আসে, অথচ সে এনেছিল পুরান কিছু কাপড়। আর তো কিছু তার ছিল না, আর না তাকে কিছু দেয়া হয়েছে। এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে আয়না। অথচ তার শাশুড়ি মা বুদ্ধিমত্তার সাথে বিষয়টা এড়িয়ে যান। এসব নিয়ে খোঁটা দেওয়া তো দূরের কথা, আয়না বুঝে উঠতে পারে না একটা মানুষ এতটা ভালো কিভাবে হয়। আয়না হালকা গোলাপি রঙের একটা জামা নিয়ে চলে গেল শাওয়ার নিতে। রুমে প্রবেশ করতেই পা থেমে গেল আদৃশ্যের। তার হৃদস্পন্দন বন্ধ হওয়ার উপক্রম হলো। সামনে সদ্য শাওয়ার নেওয়া আয়না উল্টো দিকে ফিরে চুল ঝাড়ছে। তার ওড়না বিছানায় রাখা। একটা ঢোক গিলল আদৃশ্য। এই মুহূর্তে আয়নাকে দেখে দম বন্ধ হওয়ার মতো অনুভূতি হচ্ছে আদৃশ্যের। বেহায়া চোখ জোড়াকে বারবার সরাতে চেয়েও ব্যর্থ হচ্ছে সে। এই দুদিনে একবারও সে আয়নাকে এই রূপে দেখেনি। আয়না সবসময় মাথায় হালকা পাতলা কাপড় দিয়ে রাখে। প্রথমবার আয়নার চুল দেখল সে। বেশ বড় আয়নার চুল, তবে তার চেয়ে বেশি ঘন। সেটাই মনোযোগ সহকারে মুছছে সে। চুল মুছতে মুছতে হঠাৎ আদৃশ্যের দিকে ফিরল আয়না। আদৃশ্যের চোখ যেতেই চোখ বড় বড় হয়ে গেল তার। এমন কিছুর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আয়না চোখ বড় বড় করে তাকিয়ে আছে আদৃশ্যের দিকে, আর আদৃশ্য অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়নার দিকে। আয়নার ভয়ার তো মুখটা দেখতেও ভীষণ ভালো লাগছে তার। আর আয়না সে কি করবে তাই বুঝে উঠতে পারছে না। নড়াচড়ার শক্তিও যেন হারিয়ে গেছে তার। বাড়িতে কেউ ছিল না, তাই শুধু দরজা চাপিয়ে রেখেছিল আয়না। আদৃশ রাতে পড়া নেওয়ার কথা বলায় সে ভেবেছিল রাতেই হয়তো আসবে, কিন্তু আদৃশ যে এখনই চলে আসবে আর এমন একটা সিচুয়েশনে পড়তে হবে মাথাতেও আসেনি আয়নার।
সে এখনো চোখ বড় বড় করে আদৃশের দিকে তাকিয়ে আছে। কিছু যে বলবে তাও গলা দিয়ে বের হচ্ছে না। কথাগুলো যেন কোথাও আটকে গেছে। আনিকার চিৎকারের শব্দে হুঁশ ফিরল আদৃশ আর আয়নার। আয়না দ্রুত বেড থেকে ওড়না তুলে সারা গায়ে জড়িয়ে নিল। আদৃশ খেয়াল করলো আয়নার গালে লাল আভা ছড়িয়ে পড়েছে। হয়তো লজ্জা পাচ্ছে মেয়েটা। গালের পাশে লেপ্টে থাকা ছোট ছোট চুল থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। এই রূপে আরো বেশি মারাত্মক লাগছে আয়নাকে। আদৃশ দ্রুত নিজের চোখ সরিয়ে বেলকনিতে চলে গেল। আদৃশ দিয়ে যেতেই আয়নাও কোনো রকম ভেজা চুল মুড়িয়ে খোপা করে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। ভীষণ লজ্জা লাগছে তার। অমন অবস্থায় আদৃশ তাকে দেখেছে। ভাবলে লজ্জায় কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে আয়নার। গাল জুড়ে ছড়িয়ে পড়েছে রক্তিম আভা। কিছুক্ষণ পর রুমে উকি দিয়ে আয়নাকে না দেখে আদৃশ বুঝল সে পালিয়েছে। আদৃশ মাথা চুলকে রুমে প্রবেশ করলো। চলে গেল ফ্রেশ হতে। আজ লাঞ্চ টাইম বেশ অনেকক্ষণ দেওয়ায় বাড়িতে এসেছিল সে। লাঞ্চ টাইম বেশি পেলে সে সবসময় বাড়িতেই চলে আসে। পরিবারের সাথে বসে খাওয়ার মাঝে আলাদা তৃপ্তি অনুভব করে আদৃশ। তাই তো একটু বেশি সময় পেলে বাড়িতে ছুটে আসে। তাদের পরিবারের সবাই এমনই। সুযোগ পেলে পরিবারের সাথে সময় কাটাতে ভুলে না তারা। আয়না নিচে নেমে দেখলো আনিকা আহিলের পেছনে দৌড়াচ্ছে মারার জন্য। নিশ্চয়ই আবার কিছু নিয়ে ঝগড়া লেগেছে দুইজনের মধ্যে। দুই ভাই বোন একেবারে পাগল। সুযোগ পেলে সারাদিন দুইজনকে জ্বালায়। বিশেষ করে আহিল আনিকাকে কথায় কথায় রাগিয়ে দেয়। এরপর আনিকা 4-5টা কিল দিয়েই শান্ত হয়। ভালোই লাগে আয়নার দুই ভাই বোনের খুনসুটি দেখতে। আয়না ওদের কাছাকাছি আসতেই আহিল এসে আয়নার পেছনে দাঁড়ালো। আয়নাকে সামনে ধরে রেখে বলতে লাগলো, বোন বাঁচাও আমাকে পেতনির হাত থেকে। তুমি না আমার ভালো বোন, সোনা বোন। এই পেতনির একটা কিল খেলে 2 দিন আমার হাতে ব্যথা থাকে। বাঁচাও। আনিকা আরো রেগে গিয়ে নাক ফুলিয়ে বলল, আমি পেতনি তাই না? আমি পেতনি? দেখবো আমি আজ তোরে কে বাঁচায়। দাবির পেছনে লুকিয়েছিস কেন ভীতু কোথাকার। আনিকা আয়নাকে টপকে আহিলকে মারার চেষ্টা করতে লাগলো। আর আহিল আয়নাকে সামনে রেখে ঘুরতে লাগলো। এদের কানটি খিলখিল করে হাসতে লাগলো আয়না। আদৃশ ফ্রেশ হয়ে নিচে নামছিল, কিন্তু পা জোড়া থেমে গেল কারো হাসির মিষ্টি ধ্বনিতে। সামনে তাকাতেই আরেক দফা হৃদস্পন্দন থমকে গেল তার। আয়নার হাস্যোজ্জ্বল মুখের দিকে অপলক তাকিয়ে রইল সে। মনে মনে ভাবল, মেয়েটা এত সুন্দর করে হাসতে জানে, অথচ সব সময় মুখটাকে গোমরা করে রাখে। আয়নার হাসি দেখতে দেখতে আদৃশের হাত নিজের বুকে চলে গেল। সে নিজেও বুঝতে পারছে না কি হচ্ছে তার। অন্য মেয়েরা তার গায়ে ঠুরে পড়ল, যেখানে সে সহজে তাকায় না। তাকালেও সেই চোখে থাকে আগুন দৃষ্টি। সেখানে সে আয়নার থেকে চোখ ফেরাতে পারছে না। বারংবার তার সাথে কেন এমন হচ্ছে। আহিলের ধাক্কায় আদৃশের ধ্যান ভাঙল। আহিল আদৃশকে টপকে দৌড়ে উপরে চলে গেল। আহিলের যাওয়ার দিকে দেখতে গিয়ে আয়নার চোখ পড়ল আদৃশের উপর। দৃষ্টি বিনিময় হলো দুজনের। আদৃশকে দেখা মাত্র আয়নার মুখের হাসি মিলিয়ে গেল। গাল জোড়ায় ছড়িয়ে পড়ল রক্তিম আভা। আয়না 1 সেকেন্ডও দাঁড়ালো না, দ্রুত অন্যদিকে চলে গেল। এর মাঝে আনিকা আদৃশের হাত ঝাঁকি দিয়ে বলল, বউকে কত দেখবে, সারাদিনে তো দেখো, এবার বোনের দিকে একটু নজর দাও। আনিকার কথায় অপ্রস্তুত হয়ে গেল আদৃশ। হালকা কাশি দিয়ে বলল, কি বলছিস উল্টাপাল্টা? আনিকা ভাব নিয়ে বলল, হয়েছে হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। এবার আমার ম্যাটার সলভ করো। আদৃশ গম্ভীর কণ্ঠে বলল, কি সলভ করব? আনিকা নাকের পাটা ফুলিয়ে বলল, আহিল ভাইও আমাকে আবার পেতনি বলেছে, আমাকে রাগিয়েছে, সবসময় আমার পিছে লেগে থাকে। এখন তুমি ওর বিচার করবে, ও কেন আমার পিছে লেগে থাকে। না হলে বড় মার কাছে তোমাদের দুইজনের নামে বিচার দেব। আদৃশ অবাক হয়ে বলল, তোরা তোরা ঝামেলা করে আমাকে কেন মাঝখানে টানছিস? আনিকা আদৃশের হাত জড়িয়ে ধরে বলল, তুমি আমাদের বড় ভাইও লাগো, তোমার একটা দায়িত্ব আছে না? তুমি ওকে বকে দিবা, না হলে খবর আছে তোমার।
এবার আমি যাই ফ্রেশ হয়ে আসি। সেই কবে আমার মহান আম্মা যান আমাকে ফ্রেশ হয়ে আসতে বলেছে, আর আমি এখনো এখানেই আছি। দেখলে জুতা নিয়ে তাড়া করবে। আনিকা কথা শেষ করে দৌড়ে উপরে চলে গেল। আদ্রিস হালকা হাসলো বোনের ব্যবহারে। বোনটা তাদের এমনই পাগলাটে। এর আগে এই হাসে যে আহিলকে এতক্ষণ মারার জন্য তাড়া করলো, কিছুক্ষণ পর সে আহিলেরই গলা ধরে ঝুলে থাকবে। এটা ওটা আবদার করবে। খাবার টেবিলে বসে একত্রে খাচ্ছে সবাই। শুধুমাত্র আহিলের বাবা অনুপস্থিত। তিনি কোনো একটা প্রয়োজনে অফিসেই থেকে গেছেন। বাকি সবাই ফিরে এসেছে। সবাই খাবার খেলো। আয়না শুধু নাড়াচাড়া করছে। তার গলা দিয়ে খাবার নামছে না, কারণ তার পাশে আদ্রিস বসে আছে। আনার ইচ্ছা করছে এক ছুটে এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু পারছে না। আয়নার খাবার না খাওয়ার বিষয়টা লক্ষ্য করলেন অনু বেগম, কিন্তু তিনি কিছু বলেন না। আদ্রিসও লক্ষ্য করেছে, কিন্তু সে কি বলবে বা করবে ভেবে পেল না। সে বুঝতে পারছে আয়নার এমন করার কারণ। খাওয়া শেষে সবাই একে উঠে গেল। আয়না অনেক কষ্টে 3-4 বার লোকমা খেয়েছে মাত্র, আর খেতে পারেনি। সেও উঠে যাবে চিন্তা করলো, কিন্তু এতগুলো খাবার নষ্ট করতেও কষ্ট লাগছে তার। নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে পাশে তাকালো আয়না, কারণ আদ্রিস খাবার শেষ করে উঠে গেছে সবার আগে। পাশে তাকিয়ে দেখলো অনু বসেছে। অনু আয়নার সামনে থেকে প্লেট নিয়ে খাবার মাখিয়ে তার মুখের সামনে ধরল। অবাক হলো আয়না, মুখ আপনা আপনি হা হয়ে গেল। অনু মুচকি হেসে আয়নার মুখে খাবার ভরে দিল। আনন্দে আয়নার চোখে পানি চিকচিক করতে লাগলো। মনে একটা কথায় আসতে লাগলো, ইস, আমি কত সৌভাগ্যবতী। এমন একজন শাশুড়ি মা পাওয়া মুখের কথা নয়। সৃষ্টিকর্তা যে তার ভাগ্য এত ভালো কিছু লিখেছে ভেবে চোখের কোণে পানি জমলো আয়নার। অনু যত্ন সহকারে সম্পূর্ণ খাবার দাইয়ে দিল আয়নাকে, আর আয়নাও তৃপ্তি করে খেলো। তিনি হাত ধুয়ে আয়নার মুখ মুছিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বললেন, আম্মা, খাবারের অনিয়ম করলে কিন্তু আমি খুব রেগে যাব। ঠিক মতো খাবার না খেলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। সামনে তোমার কত বড় পরীক্ষা আছে। অসুস্থ হয়ে গেলে ঠিক মতো খাবার খাবে, আর নিজ হাতে খেতে ইচ্ছে না করলে আমাকে বলবে, আমি খাইয়ে দেব আমার মেয়েকে। আয়নার চোখ অশ্রুসিক্ত হলো। কৃতজ্ঞতার দৃষ্টি এক সময় শক্ত করে ঝাপটে ধরল অনুকে। অনু ও কম মমতায় আগলে নিলেন। আয়নার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। মেয়েটা তার বোনকে বেশি আদুরে। মেয়েটা তার অনেক বেশি আদুরে। তার নাম নরম মনের ভেবে আলতো হাসলেন অনু বেগম।